হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, নেহান এবং মাবরুর। হ্যালো। হ্যালো আপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি আপু। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট এন্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। আমরা আজকে দোয়েল পাখি আঁকবো, তাই তো? দোয়েল পাখি কি বলো তো? আমাদের বাংলাদেশের জাতীয় পাখি। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। এবং এই দোয়েল কিন্তু পল্লী অঞ্চলে বেশি দেখা যায়। হ্যাঁ, আর দোয়েল পাখি অনেক সুন্দর সুরে ডাকে। হ্যাঁ, অনেক সুন্দর সুরে গায়। কি রঙের হয় দোয়েল পাখি? কালো কালো কালোর সাথে একটু কালোর সাথে আছে, তারপর হোয়াইট, আবার এক এক সময় ওরা ব্লু কালারও দেখা যায়। না, আসলে ব্লু দেখা যায় না, ব্ল্যাকটাই কিছু কিছু অংশে অনেক হালকা কালার থাকে, একটু লাইটের কারণে সেটা ব্লুইশ ব্ল্যাক মনে হয়। আসলে ব্লু না, দোয়েল হচ্ছে কালো এবং সাদা রঙের। এই দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি তোমরা জানো? প্যাসেরিফর্ম। হ্যাঁ, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসেরিফর্ম। চলো আমরা দোয়েল পাখি আঁকা শুরু করি। আমরা শুরুতে একটু হালকা করে এঁকে নিব, পরে আমরা কালার করব। আমরা শুরুতে দোয়েল পাখির ঠোঁট এঁকে নিচ্ছি। ঠোঁট এঁকে দোয়েল পাখির বডিতে চলে যাচ্ছি। এইভাবে আমরা দোয়েল পাখির বডিটা আগে এঁকে নিব। এই জায়গাটাতে একটু গোল থাকবে। দোয়েল পাখির লেজটা কেমন হয় বলো তো? লম্বা, উঁচু উঁচু লম্বা। হ্যাঁ, ও যখন বসে তখন এরকম উঁচু হয়ে যায় লেজটা। এটাই কিন্তু দোয়েল পাখির একটা বিশেষত্ব। এই যে এইখানটাতে হচ্ছে দোয়েল পাখির পাখা। পাখা। আর এই জায়গাটাতে আমরা দিব পা। দোয়েল পাখির পা। ওর পাটা একটু বাঁকা থাকে, আমি দেখেছিলাম। হ্যাঁ, এই কিন্তু আমাদের দোয়েল আঁকা হয়ে গেল। আমরা এটাকে কালার করব, তাই না? আপু, আমরা কি চোখ আঁকবো না? ও, চোখ আঁকতে হবে তো কালো হয়। দোয়েল পাখির চোখটাও কালো হয়, ছোট্ট একটা চোখ হয় দোয়েল পাখি, তাই না? হ্যাঁ, এই কারণে এই চোখটা আমরা আলাদা করে আঁকবো না, কালার দিয়েই বোঝাবো। ওকে। আমরা রঙে চলে যাচ্ছি। দোয়েল পাখির জন্য আমাদের লাগবে কালো এবং হালকা। আচ্ছা, তুমি হ্যাঁ অ্যাশ টাইপের, যেহেতু ব্লু ব্লু করছে অনেক বেশি আমাদের মাবরুর, আমরা একটু ব্লুইশ ব্ল্যাকই করব। আমরা সাদা রং নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ব্লু এবং ব্ল্যাক। আমরা শুরুতেই ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি। ব্ল্যাকটা এই যে লেজটা আছে না, লেজের অর্ধেক অংশে হবে, তাই না? হ্যাঁ, यस। বাকি অর্ধেকে কি হবে? হোয়াইট। রাইট। এই ব্ল্যাকের সাথে আমরা একটু ব্লু দিয়ে দিব, ওই যে ব্লুইশ ব্ল্যাক। হ্যাঁ, ব্লুইশ ব্ল্যাক করার জন্য। এই যে দেখো, এরকম একটা রং হয় না? হ্যাঁ, ব্লুইশ ব্ল্যাক। এই যে এরকমই হয়, জাস্ট এরকম একটা কালার হয়, অ্যাশ টাইপের হয়, অ্যাশ টাইপের ব্লু। হ্যাঁ, এরকম একটা রং হয় দোয়েলের। বিশেষ করে এই রংটা দেখা যায় দোয়েলের ঘাড়ের কাছে। গলার কাছে কিন্তু আমরা ব্লুইশ ব্ল্যাকটা দিয়ে নিচ্ছি। চোখের অংশটা হ্যাঁ দিয়ে নিলাম, পরে আমরা ঠোঁটটাও কালো হয়, তাই না? यस। জি মাবরুর, তুমি কি একটা কথা জানো? দোয়েল পাখি, কিছু কিছু দোয়েল পাখির নিচে কিন্তু সব সময় সাদা থাকে। হ্যাঁ, ওদের পেটে তো কিছু সময় সাদাও থাকে। কিছু সময় না, মানে সব দোয়েল পাখির পেটের অংশটাই সাদা থাকে, আবার উপর দিকে কালো থাকে। হ্যাঁ, আমরা কালো নিয়ে নিচ্ছি। ওদের কালারটা দেখতে অনেক সুন্দর না নেহান? আর কালোটা একদম কুচকুচে কালো, তাই না? হ্যাঁ। দোয়েল পাখি কিন্তু এখন অনেক হারিয়ে যাচ্ছে, কেন বলো তো? কেন? পল্লী অঞ্চলের পাখি
শহরে কিন্তু খুব কম দেখা যায়, এবং এটার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের শহরগুলোতে গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ কেটে ফেলা হচ্ছে, এটা তো অবশ্যই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে অনেক শব্দ দূষণ এবং অতিমাত্রায় আলোর ব্যবহার। যেই আলোগুলো আমাদের শহরগুলোতে ব্যবহৃত হচ্ছে এগুলো বেশ ক্ষতিকর এবং পাখিদের জন্য তো অনেক বেশি ক্ষতিকর। এই কারণে আস্তে আস্তে কিন্তু এই পাখিটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশের জাতীয় পাখি যদি বিলুপ্ত হয়ে যায় আমাদের খারাপ লাগবে না বলো? তাই এই পাখি সংরক্ষণের জন্য আমাদের এখন থেকেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানে আমরা যে মোবাইল ফোন ট্যাব এগুলো ইউজ করি, স্যাটেলাইট স্টেশন এগুলোর একটা তার টাইপের একটা ইনভিজিবল কানেকশন আছে, তো সেটার জন্য ওদের ব্রেনের মধ্যে গিয়ে ওই তারটা বলতে গেলে মানে ওদের একটা চাপ পড়ে ওই ব্রেনের মধ্যে গিয়ে এক এক সময় একটা ধাক্কা খায়, সেই জন্য ওরা এক এক সময় হুট করে স্ট্রোক করে মরে যায়। হ্যাঁ, এই কারণে এই পাখি আমাদের দেশের জাতীয় পাখি দোয়েল পাখি যেন বিলুপ্ত না হয়, এই জন্য এখন থেকেই আমাদের সকলের এবং বিশেষ করে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, তাই না? হ্যাঁ। এই যে আমরা পায়ের অংশটা করে নিলাম। এবারে আমরা যেটা করব, একদম সাদা নিয়ে নিব। সাদা নিয়ে পেটের জায়গায়, হ্যাঁ পেটের জায়গাটা একটু মিশিয়ে দিব। এরকম হয় না দোয়েল পাখির রং? হ্যাঁ, দোয়েল পাখিরা চড়ুই পাখির মতো, মানে চড়ুই পাখির চেয়ে একটু বেশি বড়, বাট ওরা অনেক তাড়াতাড়ি উঠতে পারে। দেখেছো চোখটা কত ছোট হয়? হ্যাঁ, এই তো আমাদের দোয়েল পাখি কিন্তু আঁকা হয়ে গেল। আমরা জাস্ট এখন ঠোঁটের অংশটা একটু শার্প করে নিব। ওয়াও, অনেক সুন্দর হচ্ছে আপু, অনেক সুন্দর হচ্ছে। আপু আমি দোয়েল পাখি নিয়ে একটা ছড়া বলবো। হ্যাঁ অবশ্যই। দোয়েল পাখি মিষ্টি সুরে উঠলে ডাকি, পেটটি সাদা পিঠটি কালো, এই পাখিটি দেখতে ভালো। বাহ, কি দারুণ হয়েছে তাই না? ওর ছড়ার মতো করেই তো আমরা এঁকেছি, পিঠটি কালো আর পেটটি সাদা, তাই না? এই তো আমাদের দোয়েল পাখি আঁকা শেষ। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের দোয়েল পাখি আঁকা। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে দিলে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল কি করে খুব সহজে এঁকে নেওয়া যায়। আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানি আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে প্রজাপতি। বাটারফ্লাই তৈরির জন্য আমরা এই ধরনের কালারফুল পেপার নিব। ওকে আপু। আমরা দুটো পেপার একসাথে করে ভাঁজ করে নিব। ভাঁজ দিয়ে বাটারফ্লাই কেমন হয়? দুইটা পাখা লাভ টাইপের হয়, মাঝখানে একটু টাইপের হয় আর মাঝখানে একটা মানে লম্বা কেঁচো টাইপের মানে একটা ইনসেক্ট থাকে। আর ওর আমরা এখানে এঁকে নিব আসলে বাটারফ্লাইটা কেমন হয়। এরকম হয় না? হ্যাঁ। আমরা হালকা করে এঁকে নিয়ে এটাকে আমরা কেটে নিব। ওকে আপু। এবারে আমরা মাঝের অংশটা আলাদা করে কেটে নিব। সাবধানে কেটে নিতে হবে যেহেতু বেশ চিকন, যেন কেটে পড়ে না যায়। ওকে আপু। এই যে অংশটা আমরা কেটে নিলাম। এই যে দুটো অংশ আমাদের, এই দুটো অংশের উপরের যে অংশটা এটাকে আমরা আমাদের পছন্দ মতো নকশা করে নিব। ওকে। নকশাগুলো কিভাবে করছি একটু খেয়াল করো। এরকম ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে আমরা আমাদের পছন্দ মতো নকশা কেটে দিব। এই অংশগুলোতে ভাঁজ দিয়ে দিয়ে কেটে দিতে হবে।
আমরা যদি ভেতরে নকশা চাই তাহলে ভেতরের অংশে এভাবে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে এই অংশগুলোতে আমরা কেটে দিব। জাস্ট আমরা খেয়াল রাখবো যেন কেটে পড়ে না যায়। কেমন? তোমরা কি জানো প্রজাপতির বৈজ্ঞানিক নাম কি? কি? লেপিডোপ্টেরা। হ্যাঁ, এই যে দেখো কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা জাস্ট এইভাবে একটা ভাঁজ দিয়ে এটাকে আটকে দিব। আমরা এই মাঝ বরাবর গ্লু দিয়ে নিব, গ্লু দিয়ে এটাকে এইভাবে করে আটকাবো আর এই অংশটাকে আমরা এইভাবে করে আটকে নিব। এবারে এই মাঝে আমরা এই অংশটা দিয়ে নিব। ওকে আপু, এরকমই তো হয় তাই না প্রজাপতি? হ্যাঁ জি আপু। এরপরে আমরা যদি এইভাবে করে এটাকে আটকে দেই কোনো দেয়াল বা কিছুর সাথে, এই অংশটা উঁচু হয়ে থাকবে আর এই অংশটা আটকে থাকবে, সেটাও আমরা দেখে নিব। আমরা চাইলে এরকম কোনো সলিড পেপারের মধ্যে আটকাতে পারি, আবার যদি চাই না আমরা এই ধরনের কোনো সলিড পেপারে আটকাবো না, আমরা এটাকেও একটা ডিজাইন পেপারে আটকাবো, সেক্ষেত্রে আমরা পেপারটাকে দেখো ভাঁজগুলো কিভাবে দিচ্ছি। জাস্ট চারকোনা একটা ভাঁজ দিলাম, এরপরে আমরা আরেকটা ভাঁজ দিব, দিয়ে আমরা এটাকে কেটে নিব। আরেকটা ভাঁজ আমরা দিয়ে নিই, আরেকটা ভাঁজ দিয়ে এই যে মাঝে দেখো বাটারফ্লাইটাকে ওয়াল আটকানো যাবে? হ্যাঁ, ওয়ালে আটকানোর ব্যবস্থাই আমরা করছি। ও এই দেখো এটা এই জায়গাগুলোতে আমরা ডিজাইন করে নিচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারি। আরো চাইলে আমরা আরো কার্ভিং করে আরো ডিজাইন করতে পারি, আমরা আমাদের পছন্দ মতো করে নিব। এবারে দেখো এটা খুললে কি দারুণ হবে। ওয়াও, অনেক সুন্দর। হ্যাঁ, এবারে আমরা কিছু কিছু জায়গায় একটু গ্লু দিয়ে দিব, গ্লু দিয়ে জাস্ট এটাকে আটকে দিব। এবারে এটার উপরে আমরা বাটারফ্লাইটাকে সেট করব। এই যে এখানে সেট করে দিলাম। এবারে আমরা জাস্ট প্রজাপতিটা এই দুই সাইডে দুটো কি দিব? গুগলি আইস। গুগলি আইস, অথবা আমরা হাতেও চোখ বানিয়ে দিতে পারি। যদি গুগলি আইস না থাকে তাহলে আমরা হাতে কাগজ কেটেও চোখ বানিয়ে দিতে পারি। আমরা কি ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার দিয়েও কি বানাতে পারবো? হ্যাঁ, অথবা আমরা কালার করে দিতে পারি। অবশ্যই। এই দেখো কি সুন্দর প্রজাপতি হয়ে গেল। ওয়াও ওয়াও, অনেক গর্জিয়াস হয়েছে। হ্যাঁ, চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের প্রজাপতি তৈরি। এই ধরনের প্রজাপতিগুলো কিন্তু আমরা ঘরের দরজায় লাগাতে পারি, দেয়ালে লাগাতে পারি, আবার এই ধরনের প্রজাপতি আমরা কার্ডের ওপরেও তৈরি করতে পারি। তৈরি করে আমরা কার্ড গিফট করতে পারি কাউকে, তাই না? জি আপু। চলো বন্ধুদের দেখিয়ে আসি। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে কাগজ কেটে কেটে আমরা কি করে প্রজাপতি তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট এন্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পাইওনিয়রে আজকে আমরা জেনে নিব উপমহাদেশের বিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। নেহান, মাবরুর, তোমরা কি চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরকে চেনো? না তো আপু। চলো তবে উপমহাদেশের বিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা স্ক্রিনে দেখে আসি। ওকে ওকে আপু। অবনীন্দ্রনাথ ঠাকুর 7 আগস্ট 1871 সালে জন্মগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর।
পিতামহ ও পিতা ছিলেন একাডেমিক নিয়মের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের শিল্পী। এ সুবাদে শৈশবেই চিত্রকলার আবহে বেড়ে ওঠেন তিনি। 1881 থেকে 1889 সাল পর্যন্ত সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। 1889 সালেই সুহাসিনী দেবীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। 1890-এ গড়া রবীন্দ্রনাথের খামখেয়ালি সভার সভ্য হয়ে তিনি কবিতা পড়েছেন, নাটক করেছেন। 1896 সালে কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম এই মর্যাদা লাভ করেন। 1911 সালে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত ভ্রমণে এলে আর্ট গ্যালারি প্রদর্শনীর সময় তাদেরকে ওরিয়েন্টাল আর্ট সম্পর্কে বোঝাবার দায়িত্ব পান অবনীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে লন্ডনে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং তিনি ইংরেজ সরকারের কাছ থেকে CIE উপাধি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করেন 1921 সালে। 1942 সালে শিল্পী পত্নীর মৃত্যু হয়। 1941 থেকে 45 সাল পর্যন্ত শান্তিনিকেতনে বিশ্বভারতীর আচার্যরূপে দায়িত্ব পালন করেন। অবনীন্দ্রনাথের চিত্রকলার পাঠ শুরু হয় তৎকালীন আর্ট স্কুলের শিক্ষক ইতালীয় শিল্পী গিলার্ডির কাছে। তার কাছে অবনীন্দ্রনাথ শেখেন ড্রয়িং, প্যাস্টেল ও জল রং। পরবর্তীতে ইংরেজ শিল্পী CL পালামের কাছে লাইফ স্টাডি, তেল রং ইত্যাদি শিক্ষা অর্জন করেন। ভারতীয় রীতিতে তার আঁকা প্রথম চিত্রাবলী কৃষ্ণলীলা সংক্রান্ত। এই রীতি অনুসারী চিত্রশিল্পের তিনি নব জন্মদাতা। 1895 সালের দিকে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম নিরীক্ষা শুরু করেন। 1897 সালে আঁকলেন শুক্লাভিসার রাধার ছবি মাঝে রেখে উৎকীর্ণ কবি গোবিন্দ দাসের পংক্তিমালা, যা ছিল পাশ্চাত্য নিয়মের সাথে ভারতীয় রীতির নবতর সংশ্লেষণ, সংযোজন, বিয়োজন। 1900 সালে কলকাতা আর্ট স্কুলে কৃষ্ণলীলা সিরিজ প্রদর্শিত হয়েছিল। শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য চিত্রকর্মগুলো হল ওমর খাইয়াম, শাহজাহান, শাহজাদপুরের দৃশ্যাবলী, কৃষ্ণলীলা বিষয়ক চিত্রাবলী, বজ্র মুকুট, বসন্তের হিমালয়, ঋতু সংহার, বুদ্ধ, সুজাতা, কবি কঙ্কন চন্দ্রী, প্রত্যাবর্তন, শেষ যাত্রা ইত্যাদি। অবনীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সাথেও যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য সাহিত্যগুলো হল শকুন্তলা, ক্ষীরের পুতুল, জোড়াসাঁকোর ধারে, রাজকাহিনী, আপন কথা, সহজ চিত্রশিক্ষা, ভূতপরীর দেশ, ভারত শিল্পের সরঙ্গ, নালক, বাংলার ব্রত, আলোর ফুলকি, পথে বিপথে, ভারত শিল্পে মূর্ত, মাসি, প্রিয়দর্শিকা, একে তিন তিনে এক, বসন্তের হিমালয়, শিল্পায়ন, মারুতির পুঁথি, রং বেরং, বুড়ো আংলা ইত্যাদি। 5 ডিসেম্বর 1951 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ATN বাংলার সাথেই থেকো। বাই বাই।